আবারও স্বাগত জানাচ্ছি দ্য নূপুর চৌধুরী শোতে। এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান এবং একই সাথে থাকে রাজনীতির বিশ্লেষণও। তবে একটু ভিন্নভাবে রাজনীতির বিশ্লেষণ চেষ্টা করি, সেটি হচ্ছে যুক্তি তথ্য উপস্থাপন করে। তার কারণটি হচ্ছে এই তথ্যগুলোর মাধ্যমে আপনারাও আপনাদের যুক্তি খোঁজার চেষ্টা করবেন এবং রাজনীতির যে ভাষা কিংবা বিশ্লেষণ সেটির দিক নির্দেশনাগুলোও পাবেন। কারণ প্রতিটি ঘটনার আলাদা আলাদা বিশ্লেষণ আছে, পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমার সৌভাগ্য হয়েছে আজকে তিনজনকে পেয়েছি। আমরা পেয়েছি নাসির খান পল, খুবই আমার খুব আমি বলবো যে খুব পছন্দের একজন মানুষ, সিনিয়র। এবং আমরা পেয়েছি আরো একজন, তিনি ডক্টর মেহেদী হাসান, তিনি মূলত আইটি বিশেষজ্ঞ। এবং আরো একজন যুক্ত হবেন আমাদের সাথে, ডক্টর সেজান মাহমুদ, এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর সেজান মাহমুদ। আমরা তিনজনকে পেয়েছি। আমরা রাজনীতির আলোচনা করব এবং একই সাথে আইটি দিকটি নিয়েও আলোচনা করব। তার কারণটি হচ্ছে এই আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, সে বিষয়টির সাথে আইটি কিংবা টেকনোলজি যে অনেক দূর, মানে এত ডেভেলপড হয়েছে, সেই বিষয়টিরও ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব। শুরুতে একটু জানতে চাই, পল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। থ্যাংক ইউ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার। এবং সেজান মাহমুদ কেমন আছেন? আমিও ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার টু অল, এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা তাদেরকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মেহেদী হাসান। আপনি কেমন আছেন এবং নতুন বছরের শুভেচ্ছা? কারণ তিনজনই নতুন বছরে আজকে আপনারা প্রথম আমার অনুষ্ঠানে, মানে 2026 সালে। ডক্টর মেহেদী হাসান, শুভ নববর্ষ আপনাকে এবং অবশ্যই আপনার দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ভালো আছি। এবং মজার একটি বিষয়, এবং যেহেতু আইটি বিষয়টিও জড়িয়ে আছেন, সেই কারণেই ডক্টর মেহেদী হাসান আমাদের সাথে আছেন। তিনি অ্যাসোসিয়েট প্রফেসর, আইটি বিশেষজ্ঞ তিনি। তার কাছ থেকে নেওয়ার আগে আমি একটু পল ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিতে চাই, কারণ পল ভাই খুব মজা করে কথা বলেন। রাজনৈতিক তত্ত্ব আলোচনা, পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করার আগে পল ভাইকে একটু জানতে চাই, আপনার প্রেসিডেন্ট, কারণ আপনি সবসময় বলেন ট্রাম্প হচ্ছেন আপনার প্রেসিডেন্ট, আপনার প্রেসিডেন্টের যে হলিউড মুভি স্টাইলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে আসলেন, সেটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প আমার প্রেসিডেন্ট না, গোটা আমেরিকার প্রেসিডেন্ট। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প যেই জিনিসটা করেছে এটা কিন্তু ওভারনাইট হয়নি। মাদুরোকে অনেকবার ডোনাল্ড ট্রাম্প ওয়ার্নিং দিচ্ছিল, ট্রাম্প প্রশাসন তার সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টা করেছিল, বহু সুযোগ দিয়েছে। তাকে বলছে তোমার দেশটাকে তুমি গ্যাং, যারা জেলে ছিল সারা জীবন, সেই সব জেলবন্দি ড্রাগ ডিলার, এদেরকে আমার দেশে পাঠিয়ে দিয়েছ। আপনারা দেখেছেন কিছুদিন আগে ওই ভেনেজুয়েলা গ্যাং মেম্বার এই একটা বিল্ডিং দখল করে নিয়ে সেখানে রেন্ট কালেক্ট করছিল, একেবারে গান পয়েন্টে রেন্ট কালেক্ট করছিল, এবং তাদের বিভিন্ন জায়গায় অবৈধ হয়ে এসেও এদেশের মার্কিন নাগরিকদেরকে রেপ, ড্রাগে আসক্ত, খুন, এসব কাজ করছিল। এই জন্য প্রথম থেকেই ট্রাম্প প্রশাসন তাদের উপর একটু অখুশি ছিল। বারবার তার বক্তৃতায় কিন্তু সে ভেনেজুয়েলার সেই গ্যাংয়ের নাম বারবার উল্লেখ করেছিল। তো মাদুরোকে জানি আমরা, মাদুরো কোনো গণতান্ত্রিক সরকার ছিল না, সে সেখানে ডিক্টেটরশিপ চালাচ্ছে। এটা 20-25 বছর ধরে আপনার ভেনেজুয়েলার লোক অতিষ্ঠ, কতখানি অতিষ্ঠ হয়েছে যে তাকে যখন ধরে নিয়ে আসছে তার দেশ আমেরিকায়, নিউ ইয়র্কে, লস অ্যাঞ্জেলেসে, শিকাগোতে, বিভিন্ন জায়গায় হাজার হাজার ভেনেজুয়েলান রাস্তায় বের হয়ে তারা উল্লাস করছিল যে অ্যাট লাস্ট উই আর ফ্রি। এত একটা দেশের মানুষ যদি উল্লাস করে, তার মানে নিশ্চয়ই আমরা সেখান থেকেই বুঝতে পারি যে মাদুরার লোক ভালো ছিল না, এবং সে স্বয়ং ড্রাগ কার্টেল হিসাবে কাজ করত। আর মাদুরা আমাদেরকে যেটা ক্ষতি করেছে, আমেরিকায় এত স্পিড বোট দিয়ে দেখছেন ড্রাগ পাঠাচ্ছিল, সে এত ড্রাগ পাঠিয়েছে যার জন্য আমেরিকায় গত কয়েক বছরে 100,000 আমাদের ইয়াং কিড এই ড্রাগে আসক্ত হয়ে মারা গিয়েছে। তো আমেরিকাকে অ্যাকচুয়ালি মাদুরার প্রশাসন আমাদেরকে অনেক ক্ষতি করছিল, ড্রাগ পাচার করে, তারপরে ট্রাফিকিং করে, হিউম্যান ট্রাফিকিং করে, তারপরে আপনার এই চোর ডাকাত সবকে অবৈধভাবে ঢুকিয়ে দিয়ে
তো এই জন্যই মাদুরার শাস্তিটা আমরা দেখছি আমেরিকান হয়ে যদি চিন্তা করি আমাদের জন্য ভালো হয়েছে, এবং মাদুরার আপনার যে সিভিলিয়ান যারা আছে ভেনেজুয়েলানা তারাও প্রচন্ড খুশি হয়েছে। কেন এই দেশটা একটা জিনিস মনে রাখবেন, এরা ওই অঞ্চলের হাইয়েস্ট ওয়েল প্রডিউসিং কান্ট্রি অয়েল আছে ভেনেজুয়েলায়, আর সেই ভেনেজুয়েলার এমন অবস্থা করেছে এই ডিকটেটর ড্রাগ ডিলার যে লাস্ট একটা রিপোর্টে আমরা দেখেছি মানুষজন নিজেদের পেটের খিদার জন্য জুয়ের গেট ভেঙে যায়, আপনার চিড়িয়াখানার অ্যানিমেল বের করে নিয়ে জবাই করে খাচ্ছিল। একটা এত বড় বড় দেশ যারা ওয়েল প্রডিউস করে। সো আমার মনে হয় ভেনেজুয়েলানের জন্য এটা খুবই ভালো হয়েছে। অনেকে হয়তো গণতন্ত্র করে চিল্লাবেন, আসবো নাসির খান পল, যে আবারও আসবো আপনার কাছে, কারণ আমার আরো সম্মানিত দুজন আছেন, দুজনের জি আপনার মন্তব্যটি আমি এই কারণেই নিলাম কারণ আপনি রিপাবলিকান এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন, এবং আমরাও দেখছি যে আমেরিকানদের মধ্যে এই ঘটনাটিকে কেন্দ্র করে গোটা বিশ্বে যেমন সমালোচনার ঝড়, কিন্তু এই ঘটনার পরপরই রয়টার্সের প্রতিবেদন বলছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে 3%। তার মানে তার আমেরিকানদের অনেকেই এটিতে সমর্থন দিচ্ছেন। তবে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ কিংবা একটি দেশের সার্বভৌমত্ব, যেটি আমরা বলছি যে 1945 সালের পর জাতিসংঘ প্রতিষ্ঠার পর প্রতিটি দেশের প্রতি সম্মান বোধ কিংবা সার্বভৌমত্বের প্রতি সম্মান বোধ, সেই জায়গাটি একটু প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে এবং যেটি নিয়ে বিতর্ক হচ্ছে। আমি ডক্টর সেজান মাহমুদ আপনার কাছে একটু যেতে চাই যে আন্তর্জাতিক আইন আমরা জানি যে কি আছে, সেই আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটেও, এবং আপনিও যেহেতু এখানকার আমেরিকান একজন, আপনি ঘটনাটাকে কিভাবে দেখছেন? আমি একান্তই আপনার নিজস্ব মতামত জানতে চাচ্ছি, তারপরে আমি আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা কিংবা জাতিসংঘ সনদে কি বলছে সবকিছু আমি আসবো, কিন্তু প্রথমেই আপনার মতামতটি আমি একটু জেনে নিতে চাই। ধন্যবাদ। আমার ব্যক্তিগত মতামতের তেমন কিছু নেই, বরং আমেরিকান কনস্টিটিউশন থেকেই যদি দেখা যায় সেটা হলো যে এরকম একটি সরকার, এই যে পল ভাই যেটা বললেন, শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করি, একটি সরকার তার দেশের মানুষের কাছে জনপ্রিয় কি অজনপ্রিয় সেটা আপনি নির্ধারণ করার কে, আমি নির্ধারণ করার কে, আমেরিকার প্রেসিডেন্ট নির্ধারণ করার কে, আরো কোনো রাইট নেই। সে জনপ্রিয় কি জনপ্রিয় না তার দেশের মানুষ ভোটাধিকার দিয়ে সেটা করবে, সেখানে গণতন্ত্র আছে কি না আছে এই নেরেটিভ গুলো আমরা জানি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে গিয়ে রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে আসার জন্য যে পদ্ধতিগত ব্যাপার আমেরিকান আইনেই আছে সেটাই তো মানা হয়নি। কংগ্রেস এখানে কোনো অনুমতি দিয়েছে না, কংগ্রেস জানতো না, কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্টের কোনো রাইট নাই আর সামরিক শক্তি ব্যবহার করা। এটা একটা বেসিক আমেরিকান কনস্টিটিউশন ল। এগুলো না বুঝে যারা কথা বলে আমি তাদের সাথে কোনো বিতর্ক করতে চাই না। দুই হলো, সৌদি আরবের প্রিন্স একজন সাংবাদিককে অন্য একটি দেশে মেরে, সে দেশে সবাই জানে, হ্যাঁ, সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোন নীতি নৈতিকতা বোধ ছিল না। সেই নীতি নৈতিকতা বোধ কোথায় গেল তখন? কিংবা ধরুন আমরা পৃথিবীর আরো 100টা দেশের উদাহরণ দিতে পারি যেখানে এই ব্যাপারগুলো আছে। সেখানে আমেরিকা কেন এটা করবে? আমেরিকা করতে পারে যেটা, সেটা হলো নিজের আগে ডেমোক্রেটিক পদ্ধতিকে টু দি ম্যাক্সিমাম লেভেল নিয়ে যান, তাই না? আপনি নিজের দেশের ডেমোক্রেসির এখন কোশ্চেনের মুখে। আজকে মিনেসোটাতে একজন প্রোটেস্টরকে গুলি করে মারা হয়েছে শুধুমাত্র, এটা আমেরিকার কনস্টিটিউশনে আছে? কোথায় আছে? আমেরিকার কনস্টিটিউশনে কোথায় লেখা আছে যে মানুষ প্রতিবাদ করতে পারবে না, মানুষ এখানে নিজের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট চর্চা করতে পারবে? এইগুলো না দেখে যারা ভেনেজুয়েলার, হঠাৎ করে আপনি ভেনেজুয়েলার গণতন্ত্র এবং জনগণের প্রতি দরদি হয়ে গেলেন, সেটার মতো আর ভণ্ডামি পৃথিবী আর কোথাও হয় না। সুতরাং এটা আমার ব্যক্তিগত মতামত হলো, যেটা আনকনস্টিটিউশনাল, এটা এদেশের আইন অনুসারে বেআইনি, ইন্টারন্যাশনাল আইন অনুসারে বেআইনি। শুধু তাই না, এটা একটা প্রেসিডেন্ট তৈরি করবে সারা পৃথিবীর সভ্যতার জন্য। এটা একটা নির্লজ্জ ঘটনা, এর বাইরে আর কিছু বলার নেই।
আবারও আসবো এই বিষয়টি নিয়ে বিতর্কে, তবে আমি একটু মেহেদী হাসানের কাছে যেতে চাই। তিনি আইটি বিশেষজ্ঞ। আমি একটু অন্যভাবে রাজনীতির বাইরে গিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এই কারণেই, কারণ আমরা যুগে যুগে দেখছি যে আগ্রাসন কিংবা সামরিক শক্তির ব্যবহার প্রযুক্তিগত কারণে পরিবর্তন হচ্ছে এবং প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, এবং এটি আমি বলবো অনেকটা শোডাউনের মতো হয়ে গেছে যে কে কতটুকু এগিয়ে আছে সেটি দিয়েই যেন শক্তির পরীক্ষা কিংবা শক্তি দেখানো হয়। ভেনেজুয়েলার ক্ষেত্রে আমেরিকা কোন প্রযুক্তি ব্যবহার করে এত মানে এইভাবে নাটকীয় ভাবে একজন প্রেসিডেন্টকে সুরক্ষিত দুর্গ থেকে তুলে নিয়ে আসলে? মেহেদী হাসান। ধন্যবাদ নবরূপা আপনাকে প্রশ্নটির জন্য। যেই অপারেশনটি এক্সিকিউশন করা হয় গত জানুয়ারির ৩ তারিখে, মূলত অপারেশনটা ছিল ৩ ঘন্টারও কম সময়ের মধ্যে এটি শেষ করা হয়। বাট অবশ্যই এই অপারেশনটি ৪ থেকে ৫ মাস সময় লেগেছে এটার এক্সিকিউশন প্ল্যানিং এবং প্রপারলি সেট আপ করতে। বাট আসলে প্রযুক্তিগত দিক থেকে যা ব্যবহার করা হয়েছে, আমি একটু মোটা দাগে যদি বলতে চাই, আসলে এখানে এয়ার পাওয়ার একটি বিরাট ভূমিকা পালন করে। এছাড়াও ইন্টেলিজেন্স অ্যান্ড সার্ভেলেন্স একটি বিরাট ভূমিকা পালন করে। সাইবার অ্যান্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার একটি ভূমিকা পালন করে। ফিজিক্যাল ব্রিচ টুল এখানে ইউজ করা হয়, এবং নেভাল সাপোর্ট সেটাও এখানে ইউজ করা হয় এই অপারেশনটিতে। আমি যদি একটু বিস্তারিত আপনাকে বলি নাম্বার দিয়ে, তা হচ্ছে মোর দেন 150 মিলিটারি এয়ারক্রাফট এই অপারেশনে নিয়োজিত ছিল। এছাড়াও বিপুল সংখ্যক ড্রোন, বিভিন্ন রকম এয়ারক্রাফট এবং সার্ভেলেন্স এয়ারক্রাফট যেটা আমি বললাম, বিভিন্ন রকম ফাইটার জেট, বিভিন্ন রকম বম্বার এবং হেলিকপ্টার, ভেরি স্পেশালাইজড হেলিকপ্টার এখানে নিয়োজিত ছিল, যে হেলিকপ্টারগুলি মূলত 100 ফিটেরও কম দূরত্বে পানির উপর দিয়ে যারা উড়ে যেতে সক্ষম। মূলত এই প্রযুক্তিগুলি আসলে ব্যবহার করা ছিল। বাট মূলত আমি আরেকটা বিষয় যেটা বলতে চাই, বিভিন্ন রকম এয়ারক্রাফট এখানে নিয়োজিত ছিল, তার সাথে সাথে নেভাল সাপোর্ট। আরেকটু বিস্তারিতভাবে আপনার কাছে যেতে চাই যে অনেকে বলছেন এআই প্রযুক্তি থেকে শুরু করে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যেন অনেকের বিশেষ করে রাডার ফাঁকি দেয়া থেকে শুরু করে অনেকগুলো কাজই কিন্তু করা হয়েছে। কারণ একটি দেশের অভ্যন্তরে এয়ারক্রাফট কিংবা এই যে আপনি বলছিলেন 150 মতো বেশি সবকিছু মিলে কোনো হাই টেকনোলজি যেটি এর আগে কখনো ব্যবহার করা হয়নি, এরকম কিছু কি আপনার বিশ্লেষণে কিংবা আপনার চোখে পড়েছে? দেখুন, যে অপারেশনটি আসলে এখানে এক্সিকিউশন হয়েছে সেটার নাম আমরা যেটা বিবিসি থেকে এবং অন্যান্য গণমাধ্যম থেকে আমরা জেনেছি, অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এবং আমি যেটা একটু আগেও বললাম যে মোর দেন 150 এয়ারক্রাফট ইউজ করা হয়েছে বিভিন্ন রকম। তার মধ্যে আমি যদি একটু উল্লেখ করি, F-22S, F-35S, F-18S, EA-18S, E-2S এবং B-1, এই বিভিন্ন রকম এয়ারক্রাফট এই অপারেশনে নিয়োজিত ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য আপনাকে বলতে পারি F-22S, যেটাকে বলা হয় ভেরি স্পেশালাইজড লো অবজারভেবিলিটি এয়ারক্রাফট। এটাকে এই কারণেই স্পেশালাইজড বলা হচ্ছে যে এই এয়ারক্রাফটটি রেডার অবজার্ভিং ম্যাটেরিয়াল, বা যেটাকে আমরা বলি RAM, এটা আসলে আপনার রেডারকে ফাঁকি দিতে সম্পূর্ণ রূপে সক্ষম। এবং এই এয়ারক্রাফট যখন আকাশে ওড়ে, তখন আসলে আশেপাশে যে রেডারগুলি থাকে সেগুলিকে তারা বিভিন্ন রকম ওয়েভ থ্রো করে, যার ফলে তারা একটা আকাশে ব্যারিয়ার ক্রিয়েট করতে সক্ষম হয়, এবং নিকটবর্তী বা দূরবর্তী যে রেডারগুলি আছে সেগুলির পক্ষে ধরা খুব মুশকিল হয়ে যায়। এটা গেল নাম্বার 1। এছাড়াও এটার ফাস্টার রেসপন্স টাইম এবং ফুয়েল কনজাম্পশন খুবই কম, যার জন্য এই এয়ারক্রাফটগুলি খুবই জনপ্রিয়। এছাড়া F-35S যে এয়ারক্রাফটটি রয়েছে, এটা ইউএস এয়ারফোর্সের একটি সিগনেচার টেকনোলজি। যে কারণে এটা সিগনেচার টেকনোলজি বলছি আমরা, তা হচ্ছে যে পাইলট এখানে মিসাইল ডিটেক্ট করার আগেই
পাইলট বুঝতে পারেন যে তার দিকে টার্গেট করা হচ্ছে। তার মানে উনি প্রিকশন নিতে পারেন বিভিন্ন রকম ওনার বিল্ট ইন টেকনোলজির মাধ্যমে, যেগুলি ইন্টিগ্রেটেড রয়েছে সেই এয়ারক্রাফটটিতে। এছাড়া যেহেতু এটা মিসাইল ডিটেক্ট করার আগেই তা বুঝতে পারেন, ফাস্টার ডিসিশন নেওয়ার ক্ষমতা তার রয়েছে। এবং সর্বোপরি এই এয়ারক্রাফট গুলো যে ইনফরমেশন যখনই উনি এয়ারক্রাফটের পাইলট যখনই রিসিভ করেন, সাথে সাথে রিয়েল টাইমে ওনার গ্রাউন্ড ফোর্স এবং শিপে উনি সাপোর্টটা চাইতে পারেন ওনার ওনার কভার আপের জন্য। এবং তাছাড়াও এই ধরনের এয়ারক্রাফটে 6টি ডিফারেন্ট টাইপের ইন্টিগ্রেটেড ক্যামেরা রয়েছে, যেটা 360 ভিউ প্রদান করে পাইলটটিকে। তার মানে উনি সব দিকেই দেখতে পারেন কোনো জায়গা থেকে কোনো অ্যাটাক আসছে কিনা। আসলে এই প্রযুক্তিগুলি এই অপারেশনটিকে অনেক দূর সহায়তা করে এই অপারেশনটিকে সাকসেসফুল করার জন্য। আদার দেন এয়ারক্রাফট, বিভিন্ন রকম ড্রোন ইউজ করা হয়। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য RQ-170 সেন্টিনেল ড্রোন এবং কামিকাজে ড্রোন, যে ড্রোনগুলি আসলে স্পেশালাইজড পাইলটরা এই ড্রোনগুলি নিয়ন্ত্রণ করে থাকে। আমি আসবো প্রযুক্তিগত দিকটি। ডক্টর সিজান মাহমুদ এবং পল খান কেন রাজনীতির আলোচনায় আসলো, এই কারণেই যে যুদ্ধের চিত্র কিংবা একটি দেশের আগ্রাসনের যে চিত্র আমরা গতানুগতিক ভাবে দেখে আসছি, সেটির যে পরিবর্তন হচ্ছে এবং কিরকম ভয়াবহ যে পরিবর্তনটি হয়েছে সেটি আমরা দেখলাম ভেনেজুয়েলার ক্ষেত্রে। কারণ একটি সার্বভৌম দেশের ভেতরে থেকে একজন প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা, এটি কিন্তু অন্য রকম। সেই বার্তাটি আমি উপসংহারে পরে গিয়ে প্রশ্নটি করব। তবে পল খান, আবারও আমি আপনার কাছে যেতে চাই। গ্লোবাল স্টেজে আমরা জানি যে রাষ্ট্রগুলো কিভাবে আচরণ করে তার জাতীয় স্বার্থ দ্বারা, জিও পলিটিক্স, সেই সাথে রিসোর্সেস অনেকগুলো, এবং ব্যালেন্স অফ পাওয়ার, এই শব্দগুলো একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে আন্তর্জাতিক যে কোনো আচরণের ক্ষেত্রে। ট্রাম্প কিংবা আমেরিকা যে আচরণটি করেছে সেটি নিশ্চয়ই কোনো যুক্তিযুক্ত। আপনি তার পক্ষে, সে কারণে আপনার কাছে আমি একটু জানতে চাই যে শুধুই কি মাদক, শুধুই কি তেল, মানে কি কারণে ট্রাম্প এই ধরনের একটি একদম পুরো আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে, অভ্যন্তরীণ আইনকে লঙ্ঘন করে এই ধরনের আচরণ করলো? আপনার কি মনে হয়, মানে আপনার কাছে সবচেয়ে শক্তিশালী যুক্তি কোনটি, কি কারণে? পল খান। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু সিজান মাহমুদ সাহেব কিছু কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতে আমি একটু বলতে চাই। ফার্স্ট অফ অল হলো, আপনার যেসব সিক্রেট অপারেশন হয়, সিক্রেট অপারেশনগুলো আপনার কংগ্রেসের বিল পাস করে মাইকের মধ্যে অ্যানাউন্স করে কোনোদিন সেসব অপারেশন হয় না। আর ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার প্রেসিডেন্ট অ্যাজ এ কমান্ডার ইন চিফ, হি গট সাম এক্সিকিউটিভ পাওয়ার। সেটা আপনাকে জানতে হবে আইনের, তার এক্সিকিউটিভ পাওয়ার আছে। সিক্রেট অপারেশনে তাকে কংগ্রেসের পারমিশন নিতেই হয় না। এবং তার আরেকটা প্রমাণ আমরা দেখেছি, ওবামা সাহেব যখন আপনার ওসামা বিন লাদেনকে পাকিস্তান থেকে তুলে নিয়ে আসলো, তখন কংগ্রেসে বিলও পাস করেনি, CNN এবং ABC NBCতে ডিক্লেয়ার করে যায়নি। সো এই দিকটা আপনাকে দেখতে হবে, লক্ষ্য করতে হবে আইনের দিকে। তো সেটা একটা পয়েন্ট। আরেকটা উনি বলেছেন মিনেসোটায় যে গুলি করে হত্যা করা হয়েছে। এটা একটা, আপনি বোধহয় অতিরিক্ত CNN দেখেন, CNN দেখলে এই বক্তব্য সবাই করবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখেন জিনিসটা কি হয়েছে। সেটা নর্মাল কোনো মহিলা ছিল না। প্রোটেস্ট করার রাইট সবার আছে, আমেরিকার কনস্টিটিউশনে এটা 5 বছরের বাচ্চাও জানে, ইউ হ্যাভ এ রাইট টু। বাট আরেকটা সেকেন্ড লাইনটা আপনাকে জানতে হবে, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট ফর এ ভায়োলেন্ট প্রোটেস্ট। সেই মহিলা সেই কারটাকে, সেই গাড়িটাকে উইপেন হিসাবে ইউজ করেছে। সে আইস সোলজারটার উপর দিয়ে সেই গাড়িটা চালিয়ে দিতে গেছিল প্রাণ রক্ষার খাতিরে। সে সেটা যখন দেখছে যে তার কোনো উপায় নেই, সে সেলফ ডিফেন্সে সেটা শ্যুট করেছে। আর তর্কে এখন যাব না, যেহেতু জিনিসটা এখনো ইনভেস্টিগেশনে আছে। কিন্তু ফ্ল্যাটলি বলে দেবেন না যে আইস শ্যুট করে মেরে দিয়েছে। আইসের এরকম আচরণের কারণ আপনাকে আমি যে আইসের উপর বহুবার অ্যাটাক হয়েছে, এমনকি আইসকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, আইসদেরকে পাথর মারা হয়, পানির বোতল মারা হয়, ভায়োলেন্টলি তাদেরকে বাধা দেওয়া হয়।
তো আপনি একটা জিনিস চিন্তা করতে রাখবেন যে ইউনাইটেড স্টেটস 50 স্টেট নিয়ে ইউনাইটেড স্টেটের ফেডারেল গভর্নমেন্টের কোনো আইন আপনার স্টেট, আপনি সেঞ্চুরিয়ান সিটি হন আর যেই সিটি হন, আপনি কোনোদিন অবমাননা করতে পারেন না। ইউ হ্যাভ টু ওবে দ্যাট ল। যার জন্য বোস্টনের মেয়র অলমোস্ট আইসকে ঢুকতেই দেবে না, ম্যাসাচুসেটসের মেয়র, উনি অলমোস্ট অ্যারেস্ট হতে গেছিলেন। এবং আমরা নিউ ইয়র্কে দেখেছি যে আপনার কৃষ্ণাঙ্গ মেয়র সে অ্যারেস্ট হয়ে গেছে। তো আপনি ফেডারেল লকে অমান্য করতে পারবেন না। স্টেট ল অ্যান্ড আপনার সিটি লকে সবসময় ফেডারেল ল ওভার রুল করে। তো এই জায়গাটা আপনাকে একটু আইনগতভাবে ক্লিয়ার থাকতে হবে। আর আপনি যেটা বলছেন, কোশ্চেন করেছেন, পরবর্তীতে আসি আপনার কোশ্চেনটা, যে মাদুরার যে অ্যাটাকটা, এটা ল ভঙ্গন হয়েছে, অনেক কিছুই বলছেন। তো এখন কথা হলো, আমার একটা সিম্পল কোশ্চেন, আপনি যদি, এটা আমার নিজস্ব কোশ্চেন, আপনি যদি কোনো গ্রামের পাওয়ারফুল একটা চেয়ারম্যান হন, আপনি গ্রামের পাওয়ারফুল চেয়ারম্যান হন, বাইরে থেকে একজন লোক আপনার ঘরের বাচ্চাগুলোকে অবৈধভাবে ডাক খাইয়ে মেরে ফেলতেছে, তখন আপনি একজন পাওয়ারফুল চেয়ারম্যান হিসাবে আপনার ছেলেদেরকে মরতে দেখবেন? এখানে উই আর টকিং অ্যাবাউট 100,000 ইয়াং পিপল আন্ডার 30 years old যারা আমেরিকান মারা। আপনার চেয়ে এই বিষয়ে আমার গবেষণা অনেক বেশি। বলবেন প্লিজ, আপনি সৌজন্য বজায় রাখেন। আপনি যখন কথা বলেছিলেন আমি চুপ থেকেছিলাম, আপনি মাঝখানে কথা বলবেন না, এটা খুব মানে শোভনীয় নয়। আপনি যখন টার্ম আসবে আপনি তখন নোট করে রাখছি, নোট করে হবে না। আপনাকেও আমি উত্তর দিতে পারতাম while you were talking, but as a gentleman I was waiting. Okay, you have to wait. Take your pen, write down your points. When your chance come, then you talk, please. বললাম তো শেষ করে জাস্ট নোটটা করলাম। আমাকে উত্তর দিতে দেন, মাঝখানে ডিস্টার্ব করবেন না, আপনি ডিরেল করতে চান না, প্লিজ। এখন কথা হলো, এটা কতখানি গণতান্ত্রিক, কতখানি অগণতান্ত্রিক। এখন আপনার আমেরিকান প্রেসিডেন্ট মনে করেছে যে আমাদের ছেলেরা মরছে, এখানে গ্যাং লিডার পাঠিয়েছে, এই দেশ থেকে আমাদের ক্ষতি হচ্ছে। আর মাদুরা ধোয়া তুলসীর পাতার লোক না, সে নিজেই ড্রাগ ডিলার, হি হিমসেলফ একটা দেশের প্রেসিডেন্ট, নিজে সে ডিল করছে এবং করেছে কোম্পানি। যখন ভেনেজুয়েলা গরিব ছিল, যখন তেল খনন করলো, তার সঙ্গে চুক্তি করেছিল যে আমরা তোমার এত হেভি ইকুইপমেন্ট, এক্সপেন্সিভ সব টুলস দিয়ে তোমার তেল আমরা উত্তোলন করছি, তোমার তেলটার একটা অংশ আমাদের কাছে বেচবা। কিন্তু সেভেজ ছিল যে এর আগে, মাদুরার আগে, তো প্রেসিডেন্ট সেভেজ সেই লটা ভেঙে আজ 25 বছর ধরে আমেরিকার যেটা হিস্সা সেটা তারা দেয়নি। তো আপনি যদি আমাকে হিস্সা না দেন, আপনাকে আমি অ্যাটাক করবো, এটা অবভিয়াসলি। তারপরে আবার অ্যাটাক করবো, যেহেতু আমার শক্তি আছে। আমি বল হতাম দেশ, তাহলে হয়তো অ্যাটাক হতো না। আপনি এত বছর, 25 বছর আমাকে চিট করেছেন। রাশিয়া, চায়না, ইন্ডিয়ার কাছে আপনি তেল বেচছেন, কিন্তু আমেরিকার কাছে তেল বেচছেন না। যেই আমেরিকা হেল্প ইউ টু ডিগ আপ দ্যাট ওয়েল অ্যান্ড আপনাকে, আপনার কান্ট্রিকে রিচ বানিয়ে দিয়েছিল, কিন্তু আপনার কান্ট্রিকে আবার আপনি ওই ন্যাশনালাইজ করে নিয়ে তেল কোম্পানি, আমেরিকান ডিল টিল সব চুক্তি ভেঙে দিয়ে আপনি আবার নিজের দেশকে এমনই পুয়ার করলেন যে তাদের চিড়িয়াখানা থেকে পশু বের করে খেতে হয়। সেইম। তো এটা আমার মনে হয় ভেনেজুয়েলান লোকদের জন্য ভালো হয়েছে, জাতির জন্য ভালো হয়েছে। আমি একটু ডক্টর সেজান মোহাম্মদ আপনার কাছে আমি একটু যেতে চাই। আমি প্রশ্নটি করার আগে আমি একটু অন্যভাবে বিশ্লেষণ করতে চাই। যে কোনো রাষ্ট্রেরই তার যে আচরণ গ্লোবাল স্টেজে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে
এটি স্বাভাবিক পররাষ্ট্রনীতি। যেহেতু আমি আইআরএস স্টুডেন্ট, শব্দগুলো আমার কাছে এখনো যে কি কারণে কেন আচরণ করে, শুধু তো একটি তেলের জন্য না কিংবা মাদকের জন্য না, অনেকগুলো কারণ, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এই ক্ষেত্রে। তো সেই প্রেক্ষাপটে ডক্টর সেজাদ মাহমুদ, আপনি যদি পল খানের যুক্তির আলোকে আপনি যুক্তি উপস্থাপন করেন, সাথে আমার প্রশ্নের উত্তরটি যদি আপনি একটু দিতেন, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে 2026 সালে এসে ট্রাম্প এই ধরনের একটি আচরণ করলো, তার পেছনে কি কারণ থাকতে পারে? বিশেষ করে আমরা জানি ব্যালেন্স অফ পাওয়ার, জিও পলিটিক্স, এই শব্দগুলো কিন্তু জড়িয়ে আছে। এবং স্নায়ু যুদ্ধের পর যেহেতু আমেরিকায় এক মেরুকরণ বিশ্বের মরল, তার সাথে নিশ্চয়ই ক্ষমতার ভাগাভাগি কিংবা শেয়ারের জায়গাটিও কিন্তু প্রশ্নবিদ্ধ আছে। সেই আলোকে আমি একটু আপনার কাছে উত্তরটি অনেক ধন্যবাদ। দিতে চাই। আমি প্রথমে বলতে চাই যে আমি কথার মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি, আমি শুধু পয়েন্টটা নোট করে একটা মানে পিন করে না, সে পিন করতে চেয়েছি যে পয়েন্টটা বলছেন যে এই যে আমাদের 1 লক্ষ শিশু মারা যাচ্ছে এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। আমি বরং পাবলিক হেলথের মানুষ, এটা নিয়ে আমার বরং আরো জোরালো অবস্থান এবং সারা পৃথিবী ব্যাপী আমার পাবলিক হেলথ অ্যাক্টিভিজম আছে ড্রাগ নিয়ে। কথাটা হলো যে আমাদের শিশুরা যারা ড্রাগে মারা যাচ্ছে তার জন্য একা তো ভেনেজুয়েলা দায়িত্বে নাই, তার জন্য তো অনেক বড় বড় দেশ, আরো অন্য দেশ জড়িত আছে এবং আমেরিকান অথরিটি জড়িত আছে, এমনকি ফেডারেল অথরিটি জড়িত আছে। আমরা কি এটাকে নতুন করে দেখাতে চাই যে কিভাবে এই ড্রাগ গুলো আসে? আপনি কি মনে করেন যে ভেতর থেকে যদি কোনো কিছু না হয় তাহলে এই ড্রাগ গুলো এমনি আসতে পারে? এটা সম্ভব না। তো ওই বিতর্কে আমি যাচ্ছি না, ওই বিতর্কে গেলে দিন রাত পার করে দেয়া যাবে। আমার দুটো পয়েন্ট আছে। একটা হলো ওবামা আরেকটি দেশে সার্বভৌমত্ব ভঙ্গ করে গেলেন ওটা কি রাষ্ট্রপ্রধান ছিল? রাষ্ট্রপ্রধান ছিল না। প্রথমত ওসামা বিন লাদেন রাষ্ট্রপ্রধান ছিল না। 2 হলো পাকিস্তান সরকারের সাথে যোগ সাজসে সেটা করা হয়েছে। কংগ্রেস অনুমতি দেয়া না নেয়া সেটা পরের কথা। তারপরে যদি ধরুন আমি বলি থিওরিটিক্যালি যে ওবামা ওই কংগ্রেসের অনুমতি না নেয়ার কারণে তার এটা বেআইনি যদি হয়ে থাকে, দ্যাট ডাজন্ট জাস্টিফাই অ্যানাদার বেআইনি কাজ। একটা বেআইনি কাজ আর একটা বেআইনি কাজকে জাস্টিফাই করে না। আমি যদিও এখানে বলছি না ওবামা বেআইনি কাজ করেছিল কিংবা করে নাই, আমার বক্তব্য হলো দুইটা অ্যাপল অ্যান্ড অরেঞ্জের তুলনা করছি। একজন হলো ওসামা বিন লাদেন, ওই সময় সারা পৃথিবীব্যাপী রীতিমতো নির্ধারিত তাদেরকে দায়ী করা হয়েছে তাকে, বিশেষ করে 9/11 জন্য, সে কারণে তাকে ধরা হয়েছে। এইটা একেবারে আলাদা একটা ঘটনা। আর একটা দেশের রাষ্ট্রপ্রধান সে দেশের রাষ্ট্রে গণতন্ত্র দিতে পারছে না, তেল বিক্রি করতে কি করেছে, এইটা কোনো অজুহাত হতে পারে না একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব ভেঙে গিয়ে তাকে তুলে নিয়ে আসার। এর আগে নরিয়াগাকে আনা হয়েছে এবং সেটাও আমরা জানি কাহিনীগুলো। না, এটা জাস্টিফাই করতে পারেন আমেরিকার আইনে প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার আছে, ওগুলো আমরাও জানি, আমরাও একটু পড়াশোনা করি। সো আপনাকে এটা জানতে হবে, এটা করতে হবে, এই জাতীয় কথা টকশোতে অন্তত বলবেন না। আপনাকেও অনেক কিছু তাহলে জানতে হবে এবং করতে হবে। সেটা হলো যে পলিটিক্সে এথিক্স বলেও একটা জিনিস আছে, বিশ্ব পলিটিক্সেও এথিক্স বলে একটা জিনিস আছে। আমেরিকা একটি গণতান্ত্রিক শক্তি শুধু না, সুপার পাওয়ার। আপনি সুপার পাওয়ার হিসেবে কি প্রেসিডেন্ট তৈরি করছেন সেটা পৃথিবীর সভ্যতাকে নির্ধারণ করবে। সুতরাং আপনি মোরলের মতো আচরণ করবেন। গ্রামীণ মোরলের কথা বললেন যে একজন কথা শুনলো না, হ্যাঁ, সেটা ডেফিনেটলি আমেরিকান পলিটিক্সেও তার রিফ্লেকশন হবে। এর জন্য আমাদেরকেও পস্তাতে হবে। আমাদের কোনো মোরাল পজিশন থাকবে না গ্লোবাল কনটেক্সটে যে আমরা ন্যায় নীতি গণতন্ত্রের জন্য দাঁড়াতে পারি। এই ব্যাকটা আমাদেরকে কিন্তু করতে হবে একটা সময়। এটা হলো আমার মূল কথা। আমি কোনোটাই জাস্টিফাই করতে যাচ্ছি না যে মাদুরো ভালো লোক কিনা মন্দ লোক কিনা, সেটা অন্য বিষয়। বিষয়টা হলো আমরা কেন সিলেক্টিভ গণতন্ত্রের কথা বলি, কেন আমরা অন্য জায়গায় একটা যখন প্যালেস্টাইনে যখন 70,000 নিরীহ মা এবং শিশুকে মেরে ফেলা হলো, সেখানে গণতন্ত্রের কথা হচ্ছে না কেন? তখন গণতন্ত্র কোথায় যায়? তখন আমাদের আচরণগুলো এমন হয় কেন? আপনি যদি সততার কথাই বলবেন
মানবতার কথাই বলবে, তাহলে আপনাকে নিরপেক্ষ হতেই হবে। এইটা হলো আমার পয়েন্ট। এখন সাম্প্রতিক বিশ্লেষণ বাদ দিয়ে আমরা যদি আরেকটু পরবর্তী মানে অতীতের দিকে যাই, এই ভেনেজুয়েলার অ্যাটাকের কথা তো আজকে নতুন আসেনি। প্রেসিডেন্ট বুশের সময় এটা এসেছে। ইরাক আক্রমণের আগে ভেনেজুয়েলার আক্রমণের কথা ছিল। তখন বিশ্ব পরিস্থিতি ডিফারেন্ট ছিল। রাশিয়া তখন সরাসরি এটার অপোজিশনে ছিল। এবার রাশিয়া কিন্তু সেটা করতে পারেনি, কারণ ইউক্রেনের সাথে নেগোসিয়েশন আছে। এটা হলো মূল কথা আন্তর্জাতিক ক্ষেত্রে। 2 হলো, ধরুন ভেনেজুয়েলা যে কাজটি করছিল, যেটা আমি পল ভাইয়ের সাথে একমত হব একটা ব্যাপারে, সেটা হলো ইরান এবং রাশিয়ার অশোধিত তেল ভেনেজুয়েলায় আসে, যেখানে চীন ব্যাপক পরিমাণে প্রায় বিলিয়নস অফ ডলার ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করে সেটা রিফাইন করে এবং স্বল্প দামে তারা নিয়ে নেয়। তাহলে ইরানের এবং রাশিয়ার বিরুদ্ধে যে এমবার্গো আছে, সেই এমবার্গোটা কিন্তু কাজে লাগছে। এটা একটা ব্যাপক ক্ষতি করছে আমেরিকান ইকোনমিকে। সেই জায়গাটা আমেরিকা যদি ডিসিশন নেয় যে না, আমরা আমাদের নর্থ আমেরিকা, আমাদের বাড়ির কাছে এটা করতে দেব, সেটা কিন্তু হতে পারে। এবং আমি একজন আমেরিকান নাগরিক হিসেবে আমি মনে করি যে আমাদের তো জাতীয় স্বার্থ দেখতে হবে। এবং আমি কিন্তু অন্ধ দলের মতো কোনো সাপোর্ট করি না, যেটা আমি বাংলাদেশেও করি না, এখানেও করি না। কিন্তু এইটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন হতে পারে। এখন ডিসিশনটা কিভাবে হবে, কেমন করে হবে, সেটা নীতিগত দিক কিনা কিংবা আইনগত দিকে ঠিক কিনা, সেটা আপনারা ভেবে দেখুন বা বলুন যে হ্যাঁ, প্রেসিডেন্টের এই পাওয়ারটা আছে কিনা। এমনকি রিপাবলিকানরা নিজেরাও বলছে যে প্রেসিডেন্টের এই পাওয়ারটা আদৌ আছে কিনা, কংগ্রেসের অনুমতি নেওয়া উচিত ছিল কিনা, কিংবা অনুমতি না নেই কংগ্রেসকে ইনফর্ম করা উচিত ছিল কিনা। এই তর্কগুলো হবে, ওগুলো নিয়ে আমার আপত্তি করব। তাহলে প্রথমত হলো এই চীনের যে একক আধিপত্য ওখানে, বিশেষ করে বিরাট রকমের ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, এটা বন্ধ করার দরকার ছিল। এটা হলো আমেরিকান স্বার্থের দিক থেকে। সেকেন্ড হলো যে ধরুন আজকে আমি এটা নিয়ে একটা লেখাও লিখেছি, মানে 4-5টা পয়েন্টের কথা আমি বলেছি। রাশিয়া অনেকটা এরকম, অনেকে বলছেন যে এটা মনরো ডক্ট্রিন, এবং সেটাও কিন্তু খানিকটা সত্য। মনরো ডক্ট্রিনটা এরকম ছিল যে প্রেসিডেন্ট মনরোর যে ছিল যে ইউরোপ বিভিন্ন জায়গায় কলোনাইজ করছে, এটা নর্থ আমেরিকা, সুতরাং এই দিকে তাদের আর জায়গা দেওয়া হবে না। একটা সবচেয়ে বড় পয়েন্ট যেটা আমেরিকান মিডিয়াতে আসে নাই, যে আমেরিকান গ্লোবাল পলিটিক্সের একটা পজিশন পেপারের মতো ছাপা হয়েছে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর আছে তার মধ্যে। সেখানে বলা হয়েছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নেটোর সাথে যোগসূত্রতা রাখতে গিয়ে যে ক্ষতিটা হচ্ছে আমেরিকার, সেটা তারা আর দেখতে না। তারা মানে এখানে আমি বলছি রিপাবলিকান পলিসি, বিশেষ করে ট্রাম্প ডক্ট্রিন বলাকে, সে নিজেও এটা দাবি করেছে যেটাকে ট্রাম্প ডক্ট্রিন, মনরো ডক্ট্রিন। কেন বলতে চায় না যে ইউক্রেন যদি আজকে রাশিয়া দখল করে অথবা পার্শিয়ালি কন্ট্রোল করে এবং রাশিয়া তার পুনরবস্থান ফেরত যেতে চাচ্ছে, ইউরোপের কন্ট্রোলটা তার হাতে চলে যাবে অথবা অনেকখানি তার হাতে থাকবে। এইটার পরিবর্তে রাশিয়া আর নর্থ আমেরিকাতে কোনো রকমের আপত্তি করবে না। এই আপত্তি করবে না জন্যই আজকে আমেরিকা করার এটা সাহসও করবে, নাহলে কিন্তু হতো না। নাহলে আপনারা জানেন যে ওখানে সাবমেরিনও ছিল, রাশিয়ান সাবমেরিনও ছিল, যেটা এটা বাংলাদেশে যেমন স্বাধীনতা যুদ্ধের সময় রাশিয়ান সাবমেরিন 7th ফ্লিটের এগেইনস্টে দাঁড়িয়ে, সেটা কিন্তু হতে পারতো, হয়নি। এবং আরেকটা পয়েন্ট বলি, ডক্টর, আমি সরি, আমি নাম ভুল বলতে পারি, পল খান, না, ডক্টর মাহদি হাসান, মাহাদি ভাই, আপনি যে পয়েন্টটা বললেন, এই যে টেকনোলজি ব্যবহারের একটা দুর্দান্ত খেলা এখানে বিশ্বকে দেখানো হলো, এর সাথে কিন্তু আরেকটা যুক্তিযুক্ত জিনিস আছে। টেকনোলজি আপনার যতই থাক, কিন্তু গ্রাউন্ড ইন্টেলিজেন্স যদি না থাকে, আপনি যদি না জানেন যে মডুলার গার্ড কোথায় ছিল, কতজন কোন জায়গায়, এটা যদি একেবারে টু দি পয়েন্টে না দেয়া হতো, তাহলে কিন্তু টেকনোলজি ফেল করে। আমরা জানি সেটা সম্ভব, কিন্তু আমেরিকান টেকনোলজি যে আজকে পৃথিবীর সমস্ত দেশের ঊর্ধ্বে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু একই সঙ্গে ওই গ্রাউন্ড ইনফরমেশনটা সাংঘাতিক ভাবে
আমেরিকার ফেভারে ছিল, বিশেষ করে যারা এখন যে ভাইস প্রেসিডেন্ট যিনি এখন ক্ষমতায়, তাদের মধ্য থেকে কেউ একজন এত ডিটেলস না দিলে এটা সম্ভব হতো না। তো সব মিলে আমি যেটা বলতে চাই, পল ভাইকেও আমি রেসপেক্টফুলি বলছি যে আমি কিন্তু আপনার সাথে দ্বিমত করতে গিয়ে মাদুরাকে ডিফেন্ড করছি না, এটা হলো নাম্বার 1 পয়েন্ট। এবং দ্বিতীয় হলো যে আমেরিকায় ড্রাগ ইনভেশন, আমি এটাকে ইনভেশনই বলি, এইটার বিরুদ্ধে কথা বলে আসছি আমরা গত 25 বছর ধরে, যে হারে আমেরিকায় ড্রাগ আসে, এবং এটা কিন্তু ফেডারেল সরকারেরই দুর্বলতার জন্য এটা হয়েছে। এ ব্যাপারে কোনো রকমের দ্বিমত নাই। আমরা এটা নিয়ে গবেষণা করেছি, আমাদের রীতিমতো এভিডেন্স আছে যে কোথা থেকে দুর্বলতাটা গুলো তৈরি হয়েছে। অন্যদিকে আমি আইসের ব্যাপারটা বলছি, হ্যাঁ আইস যখন যাবে ফেডারেল সরকারের আইনকে মানতে হবে, কিন্তু ফেডারেল সরকার আইনকে মানতে গিয়ে আমরা আমেরিকান হিউম্যান রাইটস কোথায় নিয়ে যাচ্ছি? আপনি একটা ফেডারেল আইন করে মানুষকে আশ্রয় দিচ্ছেন, তাদের আর হয়তো নিজের দেশে ফেরত যাওয়ার কোনো উপায় নাই, সেই মানুষগুলোকে আবার আপনি কোল্যাটারাল ড্যামেজে ফেলে দিচ্ছেন। আমার কোশ্চেনটা হলো পলিটিক্যাল এথিক্যাল ভিউ পয়েন্ট থেকে, যে আপনি আইন মানতে গিয়ে, আইন সবসময় কিন্তু মানবিক হয় না, আইন যে একটা নির্যাতন হতে পারে, আপনি ফেডারেল আইনকে সেই নির্যাতন পর্যায়ে নিচ্ছেন কিনা সেই প্রশ্নটা করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার। এটাই বল। এই বিশ্লেষণের সাথে সাথে ভবিষ্যৎ যে আন্তর্জাতিক রাজনীতি সেটি রূপরেখাও আপনাদের কাছ থেকে নিব। ডক্টর মেহেদী হাসানের কাছ থেকে আমি আবারও একটু জেনে নিতে চাই যে এই প্রযুক্তিগত যে আমরা ব্যবহারটি দেখলাম, এটি কিন্তু প্রযুক্তি নিয়ে আমরা সবসময় বলি যে ইতিবাচক নেতিবাচক সব দিকই আছে, আর এটি কিন্তু এক ধরনের আতঙ্কও তৈরি করেছে যে ভবিষ্যৎ যুদ্ধের রূপরেখা কিংবা কোন পর্যায়ে যাচ্ছে। যে আমি চাইলেই, যেটি পল ভাই বলছিলেন যে শক্তিশালী একটি দেশ চাইলে অনেক কিছু করতে পারে, তো আশেপাশের ছোট ছোট দেশগুলো তখন কিন্তু ইনসিকিউর ফিল করবে। এটি কিন্তু আমরা যখন আয়ারে পড়েছি তখন আমাদের বলা হতো, একটি প্রশ্নই ছিল, মজা করে আমি বলি, আমাদের এটি আসতো, সেটি হচ্ছে পরমাণু অস্ত্র গডের মতো কিনা। মানে তার কারণটি হচ্ছে যার কাছে পরমাণু অস্ত্র আছে মানসিকভাবে অন্য আরেকটি দেশ ভয় পায় তাকে। তো এইভাবে মজা করে উপমাগুলো তুলে এই কারণে আমি বলছি যে প্রযুক্তির এই পর্যায়ে ব্যবহার গেছে, আমরা যেটির বাস্তবায়নটি দেখলাম সেটি তো আতঙ্কেরই। তো সেই প্রেক্ষাপটে ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে বর্তমান ঘটনার আলোকে আপনি যদি ব্যাখ্যা করেন, ডক্টর মেহেদী হাসান। নুপুর আপা, দেখুন, একটু পিছনে ফিরে যদি আমরা তাকাই, আসলে প্রযুক্তির ব্যবহার বিভিন্ন সময়ে এই ধরনের ইনসিডেন্ট গুলোতে বিভিন্ন দেশ আসলে তারা তাদের সামর্থ্য অনুযায়ী দেখিয়ে আসছে। আমি যদি একটু পিছনে হিরোশিমা নাগাসাকির কথাও বলি, সেখানে যেই ধরনের প্রযুক্তি ইউজ করা হয়েছে, এয়ার স্ট্রাইক করা হয়েছে এবং যে ধরনের বম্বিং হয়েছে, সেখানেও বিরাট একটি ইম্প্যাক্ট ছিল, সেখানেও আমরা প্রযুক্তির ক্ষমতা দেখেছি। এবং আর এই পার্টিকুলার সময়ে যদি আমরা বলি, অবশ্যই টেকনোলজি অনেক বেশি আপগ্রেডেড হয়েছে, টেকনোলজির ইমপ্লিমেন্টেশন অনেক বেশি আগের চাইতে হয়েছে। তবে যেটা আপনি বললেন যে এর পজিটিভ দিকও যেমন আছে, নেগেটিভ দিকও তেমনই আছে। এই পার্টিকুলার কেসে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন রিপোর্টে, তা হচ্ছে জিরো ক্যাজুয়ালিটি। তার মানে আসলে কোন রকম ক্যাজুয়ালিটি ছাড়াই এই কাজটি সম্ভবত হয়েছে, এরকম একটা ব্যাপার। দ্বিমত পোষণ করছি, ক্যাজুয়ালিটি হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আসলে শুধুমাত্র টেকনোলজি জায়গাটি থেকে বলবো যে যে ধরনের হয়তো ক্ষয়ক্ষতির হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি কম হয়েছে ইন টার্মস অফ রেজাল্ট। 3 ঘন্টারও কম সময়ে
এই ধরনের একটি অপারেশন পরিচালনা করা প্রযুক্তির সহায়তা নিয়ে, এবং আম, আহ, ভাই যেটা বলছিলেন আগেও যে গ্রাউন্ড সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই যে 4 থেকে 5 মাস যে ধরনের প্রিপারেশন ছিল, তাতে আমি আগে বলেছি যে ইন্টেলিজেন্স এবং সার্ভেইলেন্স একটা বিরাট ভূমিকা পালন করে, সেটা বিভিন্ন ইন্টেল থেকে ইনফরমেশনগুলি এসে থাকে। আহ, আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো, অবশ্যই পজিটিভ দিকটা আমরা যেমন দেখতে পাই, যে কি ধরনের প্রযুক্তি আহ, একটি দেশের কাছে রয়েছে, এবং আমরা এটাও দেখতে পাই যে আহ, কতটুকু সেইখানে আমাদের ভয়ের কারণ অথবা ভয়ের কারণ না, যখন এই ধরনের একটি ইনসিডেন্ট ঘটে ইন টার্মস অফ টেকনোলজির ইমপ্লিকেশন। সেটি এটি একটু ভাববার বিষয়। আমি পল খানের কাছে যাওয়ার আগে আমি একটু বলে রাখতে চাই, পল ভাই, সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন দেখেছি, জাতিসংঘের জন্মের ইতিহাস, এগুলো সবই আমাদের কাছে জানা। এবং 1945 সালের পর জাতিসংঘ সনদের যে অনুচ্ছেদ 2 এবং 4 ধারায় আছে, কোন রাষ্ট্র অন্য কোন রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে শক্তি প্রয়োগ করতে পারবে না। আমি কি আন্তর্জাতিক আইনের কথাই বলছি, যে কারণ হচ্ছে আমরা কখনোই যুদ্ধ চাই না কিংবা কোনো ধরনের সহিংসতা চাই না, এবং আরেকটি বিষয় জড়িয়ে আছে যে সার্বভৌমত্বের বিষয়টি। এবং আপনিও জানেন যে শুধু একটি দেশের রাষ্ট্রপ্রধান নয়, একটি দেশের কূটনৈতিককেও কোনো ধরনের কিছু করা যায় না, এটি আন্তর্জাতিক আইনের যে বিষয়গুলো আছে সবকিছু জড়িয়ে আছে। তো সেই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় আন্তর্জাতিকভাবে ট্রাম্পের বিরুদ্ধে, কারণ আমরা জানি জাতিসংঘের এখন তেমন কোনো পাওয়ার যে আছে, জাতিসংঘ যখন সাধারণ পরিষদের অধিবেশনগুলো হয় তখন আমরা মজা করি যে কোনো পাওয়ার নেই, শুধু পিকনিক করা ছাড়া, এবং ভেটো পাওয়ার যে 5টি দেশে তার মধ্যে আমেরিকাও আছে, তার মানে আমেরিকার এগেনস্টে কিছুই করতে পারবে না। তারপরও আন্তর্জাতিক আইনের বলে এই বিষয়টিকে কি বিচারের আওতায় আমেরিকা কখনো না কখনো পড়বে কিনা, কিংবা ট্রাম্প কখনোই ইতিহাসে এই বিষয়টির জন্য আপনার কি মনে হয়? ধন্যবাদ। প্রথমে আমি একটু বলি, উনি যে ভেনেজুয়েলার কথায় আমি একটু যেতে চাচ্ছি, যে গ্রাউন্ড ওয়ার্ক, আমেরিকার গ্রাউন্ড ওয়ার্ক কেমন ছিল। আমেরিকার গ্রাউন্ড ওয়ার্ক খুবই স্ট্রং ছিল, কেন সেখানে আপনি দেখবেন, উনি তো বললেন আপনার হেলিকপ্টার থেকে কিভাবে করা হয়েছে, এআই ইউজ করা হয়েছে, মডার্ন টেকনোলজি ইউজ করা হয়েছে, যার জন্য একটা দেশে ঢুকে 3 ঘন্টার মধ্যে তার বেডরুমের মধ্যে ঢুকে প্রেসিডেন্টের রুমে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ওয়াইফকে উঠিয়ে নিয়ে কোনো হতাহত নেই, একেবারে সোজা চলে এসছে নিউ ইয়র্কে। এটা একটা অসম্ভব ব্যাপার, কিন্তু কেমন করে হলো? গ্রাউন্ড ওয়ার্ক ছিল বলেই এটা হয়েছে। তার একমাত্র কারণ সেখানে আপনার FBI ছিল, CIA ছিল, ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্ট ছিল, DEA, এমনকি মাদুরা যে আপনার 2 দিন আগে ডিনার কি খেয়েছে সেই খবরটাও তাদের কাছে ছিল। 2 দিন আগে সে ডিনারে প্লেটে তার কি কি ছিল সেই খবরটাও আমেরিকার কাছে আছে। তাহলে সেটাকেই বুঝতে পারছেন যে গ্রাউন্ড ওয়ার্কটা কতখানি স্ট্রং ছিল। এদিকে যখন স্পিডবোটগুলো আপনার মেরে উড়িয়ে দিচ্ছিল, যেদিক দিয়ে ড্রাগ এসছিল, আর তারপর ওই একই সাথে তাদের গ্রাউন্ড ওয়ার্ক চলছিল ভেনেজুয়েলা। কেন এটা তো আর ওভারনাইট হয়নি প্ল্যানটা, অফকোর্স গ্রাউন্ড ওয়ার্ক সেখানে অনেক স্ট্রং ছিল। তারপরে একটা কথা হচ্ছে যে আপনি জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে জয়ী হয়েছে তার কয়েকটা পলিসির উপরে এবার যে জয়ী হয়েছে, তো তার মধ্যে 2টো প্রধান পলিসি ছিল যে সে বর্ডার সিল করবে, হুইচ হি ইজ সাকসেসফুল। বর্ডার এখন 99.9% সিল্ড, অবৈধ লোক কেউ আসছে না। আরেকটা বলেছিল ওয়ার এগেনস্ট ড্রাগ, তার ড্রাগের এগেনস্টে তার ওয়ার। এটাই মনে হয় আমার ভেনেজুয়েলার যে এই সিক্রেট অভিযান, এটা ওই তার ড্রাগ, ওয়ার এগেনস্ট ড্রাগ এর পলিসির মধ্যেই এটা পড়েছে আর কি। এখন ইন্টারন্যাশনাল আপনি বলছেন ইউনাইটেড নেশনে আমেরিকা বসে আছে। হ্যাঁ, আমেরিকা তো একা বসে নাই, 5টা দেশ বসে আছে, এবং 5টা দেশের মধ্যে সবারই ভেটো পাওয়ার আছে। একজন ভেটো দিলেই আর কোনোটাই কাজ হবে না। তো ইউনাইটেড নেশনকে সবসময় আমরা পেপার টাইগার বলে থাকি,
এটা সবসময় পেপার টাইগার। এদের দিয়ে আপনার আপনার সময় কোভিডের সময় দেখেছি কোনোই কাজ হয়নি, কোনো দেশের ওয়ারের সময় কিছু কাজ হয়নি। আপনি কি বলছেন ওয়ার্ল্ডে কোথায় আপনার হিউম্যান রাইটসের লঙ্ঘন ও ভায়োলেশন হচ্ছে না? অহরহ প্রত্যেক মিনিটে হচ্ছে হিউম্যান রাইটস ভায়োলেশন। এখন কথা একটা আপনাকে বিচার করতে হবে, একটা জিনিস লক্ষ্য করতে হবে, ডেমোক্রেসি একেবারে বেহেশত থেকে পাওয়া কোনো একটা পলিসি না। ডেমোক্রেসিরও মেরিটস ডিমেরিটস আছে। ডেমোক্রেসি বলেই অনেকে বুঝে বলে ডেমোক্রেসি মানে সবকিছু ফ্রি সবকিছু, কিন্তু ডেমোক্রেসির ডিমেরিটসটা আমি আপনাকে বলি। আমার ছেলে যখন লয়ের ছাত্র ছিল সেন্ট জনসে পড়ছিল, তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই ডেমোক্রেসি বলে যে ড্যাডি এই ডেমোক্রেসির মানেটা কি, আমেরিকা কি ডেমোক্রেসি প্র্যাকটিস করে? তখন আমাকে আমার ছেলে বলেছিল যে না করে না। আমি বলে কেন করে না? বলে এভরি টাইম আমেরিকায় ইউ ফ্ল্যাশ এ ডলার, একটা ডলার তুমি যখনই ফ্ল্যাশ করো ওইখানেই ডেমোক্রেসির ভায়োলেশন আছে। আমি বলি হাউ? বলে ডলারের মধ্যে দেখো কি লেখা আছে, ইন গড উই ট্রাস্ট। তো আমেরিকায় মিলিয়ন্স অফ লোক আছে যারা এথিয়েস্ট, যারা গডকে বিশ্বাস করে না, তার ডেমোক্রেটিক রাইট কোথায় গেল? কথাটা চিন্তা করে দেখেন, এভরি টাইম ইউ ফ্ল্যাশ এ ডলার ইউ আর ভায়োলেটিং দ্য ডেমোক্রেসি। সো আপনাকে এটা বুঝতে হবে, ডেমোক্রেসি মানেই একেবারে ধোয়া তুলসীর পাতা না, এখানে মেরিটস ডিমেরিটস আছে। এখন ওয়ার্ল্ড যে জিও পলিটিক্স ব্যালেন্স করার জন্য সিজান সাহেব যেটা বলেছে আমি ওনার সঙ্গে একমত। আপনি দেখেন ওই ভেনেজুয়েলার ব্যাপারটা, এখানে ভেনেজুয়েলার তেল খননের সময় রাশিয়াও ছিল না, চায়নাও ছিল না, ইরানও ছিল না। আমেরিকা সম্পূর্ণ তার টেকনোলজি, তার হিউজ অ্যামাউন্ট অফ ডলার পয়সা খরচ করে সেই তেলটা উত্তোলন করেছিল। কিন্তু তার মধ্যে ভাগ বসিয়েছে কে? এই 25 বছর ভাগ বসিয়েছে রাশিয়া, চায়না এবং ইরান। তো একটা লোক আপনি যদি এত কাজ করেন করে তাদেরকে তেলের মুখ দেখান, ডলারের মুখ দেখান, তারপরে আপনার কাছ থেকে মুখ ফিরে নেয়, তো অবভিয়াসলি আমেরিকা চিন্তা করছে এখানে ব্যালেন্স অফ পাওয়ার দরকার। এখন দেখেন আপনারা এটাও হয়তো জানেন যে যখন যেদিন মাদুরোকে উঠিয়ে নিয়ে আসা হয় সেই দিনও চায়নার ডেলিগেশন সেখানে বসেছিল। সেই দিনও চায়নার ডেলিগেশন ভেনেজুয়েলা বসেছিল একটা চুক্তি করার জন্য, কিন্তু ওই উঠিয়ে নিয়ে যাওয়াতে তারা সব ব্যাক করেছে আর কি, হোটেল থেকেই বের হয়নি। তো ব্যালেন্স পাওয়ার করতে গেলে আপনার কাছে যদি শক্তি থাকে, ওয়ার্ল্ড পলিটিক্সে ব্যালেন্স আপনার ব্যালেন্স ঠিক করতে গেলে এই ধরনের দুই একটা, ওই যে বলছি ডেমোক্রেসির যেই ডিমেরিটস আছে সেই ডিমেরিটসের মতন পড়তেই হবে। এটা বহু আগে আমরা দেখেছি, চিলির কথা আপনারা জানেন, চিলিতে এই ঘটনা ঘটেছে, তখন কেউ তেমন কিছু আজকাল ক্রাই করে না চিলির ব্যাপারে কেউ। নরিয়াগার ব্যাপারেও এটা হয়েছে। তো অতএব এটা আমরা ধরে নেই ডেমোক্রেসির একটা ডিমেরিটস, কিন্তু আমাদের সুবিধা, আমাদের যে দিক দিকে যান আমরা এখন আমাদের শেয়ারটা পাবো তেলের। অলরেডি বোধহয় 5 কোটি ব্যারেল রিজার্ভ আছে যেটা আমেরিকার দখলে আছে, 5 কোটি ব্যারেল, নট এ ম্যাটার অফ জোক। তারপরে এখন যদি আমরা একটা চুক্তি করতে পারি, ডেফিনেটলি এটা অ্যামিকেবলি একটা চুক্তি হবে ভেনেজুয়েলার সঙ্গে, দুই দেশ ওয়ান হ্যান্ড ওয়াশ দ্য আদার, দুই দেশই বেনিফিট হবে। প্লাস আমাদের আমেরিকার সিটিজেন হিসাবে আমরা খুশি হব যে আমেরিকার কর্তৃত্বটা একটু ওয়ার্ল্ড পলিটিক্সে ব্যালেন্সে আমেরিকা একটু শক্তিশালী আছে। আর মাদুরোকে ধরে আনে আরেকটা জিনিস হয়েছে, পৃথিবীতে এই 205টা দেশ, 205টা দেশের মধ্যে এখন যারা ডিকটেটরশিপ চালাচ্ছে, দে আর অল পিসিং ইন দেয়ার প্যান্টস, অল দ্য ডিকটেটর। ডোনাল্ড ট্রাম্পের এই ব্যাপারে আমার মনে হয় এটা একটা ভীষণ কাজ দিয়েছে গ্লোবাল ওয়ার্ল্ডে, যারা ডিকটেটরশিপ চালাচ্ছেন তারা একটু হুঁশিয়ার হয়ে গেছে যে না কোন দিন জানি আমার বেডরুম থেকে ডোনাল্ড ট্রাম্প আমাদের ধরে নিয়ে আসবে। অতএব এক্ষেত্রে পল খান আমি একটা ছোট্ট প্রশ্ন করে ফেলতে চাই সিজান ভাইয়ের কাছে যাওয়ার আগে। আপনার কি মনে হয় ট্রাম্পের এরপরে কোন দেশ টার্গেটের তালিকায়? কিউবা ছিল, কিন্তু কিউবার প্রেসিডেন্ট তো হোয়াইট হাউসে আসছে, ডোনাল্ড ট্রাম্প তাকে কল করেছে। এসব অবশ্য ডোনাল্ড ট্রাম্পের বাহাবা দিতে হয় পলিটিক্স। কিছুদিন আগেই কিউবার প্রেসিডেন্ট উনি বলেছিলেন
ডোনাল্ড ট্রাম্প যদি আমার দেশের উপর হাত দেয়, আমি বহুদিন বন্দুক চালাইনি, আমি যদি মরে যাই তাও আমার শেষ গুলিটা আমি চালিয়ে দেব। সেই প্রেসিডেন্ট সাহেব এখন ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের আমন্ত্রণ গ্রহণ করবেন, উনি হোয়াইট হাউসে আসবেন। হয়তো উনি বুঝতে পেরেছেন মাদুরার মতন করলে আমিও হয়তো এই নিউ ইয়র্কের জেলে এসে হ্যাম অ্যান্ড চিজ স্যান্ডউইচ খেতে হবে আমাকে, আর রাজকীয় খাওয়া যাবে না। কিউবা ছাড়া আর কোনো দেশ আছে তার তালিকায়? আমি বলতে চাই না, অফ দ্য রেকর্ড বল, কলম্বিয়া, হ্যাঁ সরি কলম্বিয়ার কথা বলছি আমি কিউবা বলতে ভুল করেছি, কলম্বিয়ার কথা বলেছি, সরি। কলম্বিয়া একটু চিন্তার মধ্যে আছে ডেফিনেটলি। আমি সেজান ভাইয়ের কাছে যেতে চাই। সেজান ভাই, আমি আপনাকে প্রশ্নটি করতে চাই অন্যভাবে। আমি প্রশ্নটি করতে চাই, এই ঘটনাটি অন্যরকম বার্তাও দিয়েছে কিন্তু গোটা বিশ্বকে, বিশেষ করে ছোট ছোট দেশগুলো, যে দেশগুলো বড় একটি দেশের পাশে থাকে ইনসিকিউরিটিতে, যেটি আমি কিছুক্ষণ আগেও বলেছি যে একটু নিরাপত্তাহীনতায় থাকবে। কারণ পাওয়ার পলিটিক্সে আপনি শো অফ কিংবা যাই করেন, আমরা জানি যে এই ঘটনাটি তেলের চেয়েও অনেক বড় বার্তা দিয়েছে গোটা বিশ্বকে। বিশেষ করে এই ইনসিকিউরিটি কিংবা অনিরাপত্তায় থাকার বিষয়টি আবার সামনে নিয়ে এসেছে, যে নিরাপত্তার জায়গাটি কোথায় কিংবা আমাদের আসলে সার্বভৌমত্বের জায়গাটি। সে প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই আপনার দৃষ্টিতে এই ঘটনাটি কি কি বার্তা দিল গোটা বিশ্বকে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বারবার ডেমোক্রেসির কথা আসছে, তো ডেমোক্রেসির আমি বলবো যে একাডেমিক দিক থেকে ডেমোক্রেসি কিভাবে তৈরি হয়েছে, কোথা থেকে এসেছে, এর পেছনের ফিলসফি কি, ডেমোক্রেসি কোথায় ব্যর্থ হয়েছে, ডেমোক্রেসির ফ্যালাসি কি। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র না হয়েও এগুলো পড়াতে পারি, ডেমোক্রেসির এই জায়গাগুলো পড়াতে পারি। লিটারালি আমি সেটা ওপেনলি উইথ অল হাম্বলনেস বলতে পারি যে ওই লেভেলে পড়াশোনা করেছি। মুশকিলটা কি হয় জানেন, ডেমোক্রেসির মধ্যেও তো যেটা পল ভাইও বললেন যে ডেমোক্রেসি তো 100% ওনার ছেলেকেই বরং আমি ফিলসফিক্যালি আমার সমকক্ষ এবং সমমনা মনে করছি। কারণ আমিও একই কথা বলি যে আপনি একটা বড় পৃথিবীর ডেমোক্রেটিক দেশ, আপনার প্রত্যেকটা টাকায় ইন গড উই ট্রাস্ট, তাহলে পৃথিবীতে এখন প্রায় 29% মানুষ কোনো গডেই বিশ্বাস করে না, অর্গানাইজ ইয়াতে বিশ্বাস করে না। দুর্দান্ত কথা বলেছে কিন্তু ছেলে। এবং এই যে আমাদের নতুন প্রজন্ম যারা ফিলসফিক্যালি এতটা ডিয়ারিং থটকে এন্টারটেইন করতে পারে, এইটা কিন্তু আমাদের আমেরিকান ডেমোক্রেসির সবচেয়ে বড়, আমি বলবো। আমার ছেলেও বাই দ্য ওয়ে, সে কি বলে ওটাকে, অ্যাক্সিলারেটেড ল প্রোগ্রাম, ওর কাছ থেকেও আমি এই ধরনের প্রশ্ন পাই এবং উত্তর পাই। আমি এই জায়গাটা থেকেই আপনার পয়েন্টে আসছি নুপুর, আপনি যে প্রশ্ন করেছেন যে এটা কি কি হতে পারে, এটার মানে ইমপ্লিকেশন কিন্তু মারাত্মক কতগুলো জায়গায়। একটা হলো যে আমি কোনো অ্যানালজি দিচ্ছি না, কিন্তু জাস্ট হিস্ট্রিকে রিমাইন্ড করে দিচ্ছি। সেটা হলো হিটলার যখন ক্ষমতায় চূড়ান্ত রকমের ছিল, তারা মনে করতো টেকনোলজিতে তারা সর্বশ্রেষ্ঠ তখন। এবং আমরা এটাও জানি যে অ্যাটম বোমা হিটলারের হাতে পৌঁছে যাওয়ার কথা ছিল, মানে হিটলারই আসলে অ্যাটম বোমা প্রথম তৈরি করবে। এবং ওই হিস্ট্রিতে আমি যাচ্ছি না, ঘটনাচক্রে সেটা আমেরিকার হাতে আসে এবং সেটাও আমরা জানি, মানে স্পাই হিস্ট্রি যারা পড়াশোনা করে। কিন্তু আমি যে উদাহরণ দুটো এই তাৎক্ষণিকভাবে আমার মাথা থেকে আনি, যে হিটলার যখন মনে করেছিল যে সে পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোলজি এবং মিলিটারি পাওয়ার তার হাতে, তখন তিনি কি করছেন জানেন? এক্স্যাক্টলি সিমিলার থিং। অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে ডেকে এনে ডিনারে দাওয়াত দিয়েছেন। ডিনার খেতে খেতে তিনি বললেন তার পাশে প্রতিরক্ষা মন্ত্রী, বিমান মন্ত্রী, যে আচ্ছা অস্ট্রিয়ার সমস্ত আকাশকে জার্মান বিমান দিয়ে ঢেকে দিতে কত মিনিট লাগবে? বললো এটা তো আমাদের 4-5 মিনিটের বেশি লাগার কথা। খেয়াল করে দেখবেন কিরকম নাটকীয়ভাবে। তারপরে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট বলা হলো যে তারা
তাদের শর্ত মেনে নিবে কি? দিস ইজ দিস ইজ নট পৃথিবীতে আপনি পাওয়ারফুল হবেন, যে পাওয়ারফুল হয়ে এই রাইটস গুলোর প্রতি রেসপেক্ট দেয়, সেইটাই হলো ডেমোক্রেসি। এটা না হলে ওটা অটোক্রেসি হয়ে যায়। এই যে সূক্ষ্ম পার্থক্য, পলিটিক্যাল ফিলসফি, পলিটিক্যাল ইকোনমি, এগুলোতে এই সূক্ষ্ম পার্থক্যগুলো খুব ভালো করে বুঝিয়ে দেয়া হয় যে আমি কোন জায়গাটায়, হ্যাঁ অফকোর্স পৃথিবীতে যে মানুষটি সমস্ত মানবাধিকারের বিরুদ্ধে যাচ্ছে, তার দেশকে নির্যাতন করছে, ডেমোক্রেটিক পাওয়ার হিসেবে তাকে সাপোর্ট করা দরকার। এটা যেমন একটা পাথ হয়ে, আবার একই সঙ্গে ওই যে সূক্ষ্ম পার্থক্যটা, যে আপনি তাকে ডিনারে দাওয়াত দিয়ে এই দখলটা করলেন কিনা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় যারা বুঝতে পারবে, আমি মনে করি এবং আমি বিলিভ করি, আমি আমার মন থেকে বলি, আমেরিকান হিস্ট্রিতে এই ডেমোক্রেটিক পাওয়ারকে আমি ভীষণ রেসপেক্ট করি। থ্রু আউট দ্য হিস্ট্রি দেখেন রিপাবলিকানরাই সবচাইতে মানবিক কাজটা করে গেছে, কিন্তু দাস প্রথা কিন্তু রহিত করেছে রিপাবলিকান। আব্রাহাম লিঙ্কনের মতো মানুষ না হলে দাস প্রথা বন্ধ হতো না। সুতরাং আমি মনে করি আমেরিকান ডেমোক্রেসির এই গ্রেটনেসটা থাকবে, এবং আজকে যে কোশ্চেনগুলো আমরা করছি, এটা ইতিহাস একসময় বিচার করে বলবে ডোনাল্ড ট্রাম্প কি সেই গ্রেটনেসটাকে নিয়ে এসছেন নাকি তার কন্ট্রারিতে অন্য কিছু নিয়ে আসছেন। আমি কিন্তু কোনো জাজ করতে যাচ্ছি না, এটা সময় বলে দেবে। কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান ধূলিসাৎ হয়ে যাচ্ছে। একটা সময় ছিল মানুষ বিপদে পড়লে ছোট দেশ বড় দেশের কাছে যেত, 5টা দেশ ভেটো দিবে কি দেবে না। আজকে চায়না যদি বলে যে আমি একইভাবে তাইওয়ানকে দখল করব, এবং তাইওয়ানের যে স্বাধীনতার ইচ্ছা ছিল তার সমূলে নির্মূল করে দিব, বিকজ সেটা আমার পাওয়ার আছে, এবং চায়নার হয়তো সামরিক দিক থেকেও সে সামর্থ্যও আছে, তখন কি বলবেন? সুতরাং ডেমোক্রেসিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফিলসফিক্যালি আপনি যে পজিশনটা নেবেন, সেই পজিশনটা কি প্রেসিডেন্ট তৈরি করছে, সেই প্রেসিডেন্টটা আরেকজনকে ব্যবহার করতে পারবে কিনা, সেটা কি অন্যায়ের দিকে যাবে কিনা, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমেরিকান পলিটিক্সে এই ডিসকোর্সটা অলমোস্ট আমি দেখতে পাচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে। আমার হলো, আমি একাডেমিক সাইড থেকে বলি, আমি একাডেমিক বিশ্লেষণ করে বলতে পারি, এবং এটা আমি ওয়েলকাম করতে পারি আমেরিকার এনি ইন্টেলেকচুয়ালকে, যে আসুন আমার সাথে বিতর্ক। যেমন ওবামা হেলথ কেয়ারের সময় আমি ওপেনলি বলেছিলাম এবং বিতর্ক করেছিলাম। ফ্লোরিডার মতো স্টেটে আমি ফ্লোরিডা স্টেটের বড় বড় রিপাবলিকান পলিটিশিয়ানদেরকে বলেছিলাম যে আসুন আমার সাথে বিতর্ক করে, যদি আপনারা আমাকে হারাতে পারেন, আমি ওবামা কেয়ারকে মানব না বা সমর্থন করব না, আর যদি আমি স্ট্যান্ড করতে পারি তাহলে আপনাদের করতে হবে। এটা হেলথ সেক্টর, যেহেতু আমার ওটা স্পেশালিটি, আমি ওটা বলতে পারি। পলিটিক্স আমি অত বলি না, কিন্তু তারপরেও আমি বলি যে আমেরিকান পলিটিশিয়ানরা আসুন এই বিতর্কটা আসলে হোক, যে আমেরিকান ডেমোক্রেটিক প্রেসিডেন্টে এই ঘটনাটি কতটা পজিটিভ অথবা নেগেটিভ। আমি পল ভাইকে এখানে একটি প্রশ্ন করে আমি শেষ করব, যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন বারবার বলতেছেন, আমরা নানান ইউফেমিজম ইউজ করি, যে আমরা ইরাকে গিয়ে ডেমোক্রেসি প্রসার করছি, আমরা আফগানিস্তানকে মুক্তি করছি, আমরা অমুক করছি তমুক করি, এখানেও ড্রাগ মুক্তি করছি। কলম্বিয়া তাহলে সবচেয়ে আগে আসতো। আমেরিকাতে ড্রাগ সাপ্লাই দেয় মেক্সিকো, কলম্বিয়া, এমনকি চায়না। ফেন্টনাইল চায়না সবচেয়ে আগে দেয়। চায়নাকে কথা বলার সাহস দেয় আমেরিকান। তাহলে এটা ইটস নট অ্যাবাউট ড্রাগ, ইটস নট অ্যাবাউট এনি আদার থিং। আমার দখল করা দরকার ছিল, বলেন যে আমার তেল আছে, অন্য স্ট্র্যাটেজি গিয়ে আছে, আমি মেনে নিতে পারি, কিন্তু এই ইউফেমিজম একদিন না একদিন এরকম সবার সামনে খোলা সামনে যাবে। তো তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন কি উত্তর দেব, এইটা হলো আমার সামনের বিষয়। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি, উপসংহারে 3 জনের কাছেই নিব। তবে আমার একটি বিষয় প্রশ্ন করতেই হবে, আমি একটু পল ভাই আর সিজন ভাইয়ের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, এই ঘটনার পরপরই আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ভেনেজুয়েলার শান্তির দূত এবং বাংলাদেশের শান্তির দূত,
শান্তিতে যারা নোবেল পেয়েছেন, ব্যঙ্গ করেই হোক যেভাবেই হোক বিভিন্ন ভাবে করছেন। আমি একটু মিল অমিলের জায়গায় ছোট্ট করে, কারণ আমি একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, শুরুতে পল ভাই ভেনিজুয়েলাও শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন আছেন, বাংলাদেশের রাজনীতিতেও আছেন। তো এই ঘটনার পরপরই এটি নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ব্যঙ্গ, অনেক কিছু হয়েছে। আপনার মতামতটি কি? আপনি আসলে এখানে মিল অমিল নাকি কোনো কিছুই খুঁজে পান না? ভেনিজুয়েলায় নোবেল পেয়েছে, তারপরে আমাদের ইউনুস সাহেব নোবেল পেয়েছে, তারপরে মায়ানমারের সূচি পেয়েছে। এরপর একটা জিনিস ভালো হয়েছে, আমি একটু চেষ্টা করছিলাম পেতে, আর নোবেল পাওয়ার চেষ্টা করব না। আমি চাচ্ছিলাম, এটা আমার ইচ্ছা, ওদেরকে ইচ্ছা চলে গেছে। এখন আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে যেসব দেখছি, একেবারে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে এটা যদি বিগত সরকারকে স্বৈরাচার বলে, তাহলে এরা হলো স্বৈরাচারের বাবা। এখানে কোনো আইন শৃঙ্খলা নাই, মব কালচার চলছে, পাথর দিয়ে, চাঁদা না দিলে পাথর দিয়ে মেরে দিচ্ছে, হিন্দুদেরকে, ইয়াং ছেলেকে ফলস একটা অ্যাকুজিশন দিয়ে দগ্ধ জীবন্ত অবস্থায় আগুন দিয়ে দিচ্ছে। এ দেশ কোথায় যাচ্ছে? খুব হতাশ। আমি সাধারণত খুব পজিটিভ পারসন, ক্যাপ্রিকন, কিন্তু এইসব দেখে মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি পারে একটা যদি বাংলাদেশে নির্বাচিত সরকার আসে, সে যেই হোক, খাম্বা তারেক হোক আর আপনার রাজাকার জামাত হোক, একজন আসুক, একটা নির্বাচিত সরকার আসলে যদি এইসব ঠিক করে, জানি না ঠিক হবে কিনা, চাঁদাবাজি বন্ধ হবে কিনা তাও বলতে পারছি না, নাকি দ্বিগুণ বেড়ে যাবে। কেন স্বাভাবিক, 17 বছর একটা লোক যদি রোজা রাখে, 17 বছর পর যদি ইফতার, ও তো পেটে পুটে সব খাবে, থালা এটাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। দুঃখজনক ব্যাপার। ডক্টর সেজান মোহাম্মদ, জি আমি উপসংহারে আবার নিব। জি, কি প্রশ্নটা ছিল আমি ভুলেই গেলাম। আমি প্রশ্নটি ছিল যে ভেনিজুয়েলাও একজন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত আছেন, বাংলাদেশেও আছেন, যেটির মিল অমিল খুঁজে কিংবা ব্যঙ্গ করে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখেছি। আপনার কাছে কি মনে হয় যে দুটি ঘটনা এবং শান্তির পুরস্কার পাওয়ার সাথে কি বিষয়টি আছে? না, নোবেল, আমি সিরিয়াস আলোচনায় যেতে চাই না, আমি একটু মজা করে জানতে চাই। শান্তিতে নোবেল পুরস্কার কিন্তু সবসময় রাজনীতি, এটা আমরা দেখেছি। তবে এটা যেহেতু মজা করে বলেছেন, আমি জানি না আপনারা নিউজটা দেখেছেন কিনা, যে নোবেল কমিটির বিরুদ্ধে একজন মামলা করতে যাচ্ছে যে শান্তিতে নোবেল পুরস্কার মূলত পৃথিবীতে অশান্তি ক্রিয়েট করার জন্য হয়েছে, এই দায়ে নোবেল কমিটিকে মামলা করতে যাচ্ছে। তাহলে সে মামলাটা যদি মানে দুষ্টমি করেও হয়, যেহেতু আপনি হাস্যরস দিয়ে বললেন, কিন্তু মারাত্মক কথা কিন্তু যে আসলে যারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তারা কতটা শান্তির পক্ষে কাজ করছে, এই প্রশ্নটা হতেই পারে। এবং আমি মনে করি যে আজকে আমরা নোবেল পুরস্কৃত মানুষদের যে ভূমিকা দেখছি, যেটা পল ভাই বললেন, ভাই আমাকে তারপরও যদি দেওয়া হয় আমি নেব, আপনি উদার মানুষ নিতে পারছেন না, কিন্তু আমাকে তারপরেও যদি দেওয়া হয় আমি পুরস্কারটা নেব আর কি, যদি দেখা যায় যে পুরস্কারটা অন্যভাবে ব্যবহার করতে পারছি কিনা। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করে তিনজনের কাছ থেকে আমি একটু উপসংহারে নিতে চাই। শুরুতে ডক্টর মেহেদী হাসান, সবকিছু মিলে ভেনিজুয়েলার প্রেক্ষাপটে যেভাবেই হোক, আপনার যে মানে আপনার যে জায়গাটিতে বিশেষজ্ঞ, সেখান থেকেই আপনি বলতে পারেন। নুপুরপা পলিটিক্সের জায়গাটা থেকে একটু বেরিয়ে যদি আমি আসলে শুধু প্রযুক্তির দিকে ফোকাসটা করি, যেহেতু আমি টেকনোলজি প্রফেশনাল এবং বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি যেটা দেখতে পাই যে এই ধরনের প্রযুক্তিগুলি তো আসলে একদিনে আসে না। এখানে প্রচুর পরিমাণ রিসার্চ, প্রচুর পরিমাণ অ্যানালিসিস, প্রচুর পরিমাণ ব্রেইনস্টর্মিং, পাবলিকেশন, অনেক কিছুই রয়েছে। আমি যদি একটু পজিটিভ দিক থেকেই বিষয়গুলি চিন্তা করি, আমি যেটা দেখতে পাই প্রচুর অপরচুনিটি, যারা আসলে এই ধরনের ফিল্ডগুলিতে কাজ করতে চান, যারা আসলে এই ধরনের প্রযুক্তিতে নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, সেই জায়গাটায় প্রচুর সম্ভাবনা আমি আসলে দেখতে পাই। ইতিবাচক ভাবে আপনি দেখলেন। আপনার পল ভাই, আজকের মতো উপসংহারে কি বলবেন?
উপসংহারে এটাই বলবো যে আজকের আলোচনাটা আমার মনে হয় আপনার দর্শকদের উপকৃত করেছে, কেন এখানে অনেক কিছু বের হয়ে এসছে। আমরা যেটাই জানি, উনি ডক্টর মেহেদী হাসান প্রযুক্তির যে কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অত ডিপলি জানতাম না কি ধরনের ওখানে হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে। তারপরে আমাদের সিজান মাহমুদ সাহেব চমৎকার তথ্য দিলেন, লেখালেখি করেন। আমি খুব চঞ্চল প্রকৃতির লোক, লিখতে বসলে এক লাইনও লিখতে পারি না, মাথার মধ্যে সব রেখে দিয়েছি, যা কিছু লেখা সব মাথায় রেখে দিয়েছি। যাই হোক, এখানে আমাদের আলোচনার মধ্যে খালি দেশ দখল আসছে, আসলে কিন্তু ভেনেজুয়েলা দেশ দখল হয়নি, প্রেসিডেন্ট দখল হয়েছে, এটা মাথায় রাখতে হবে। দেশ দখল ট্রাম্প করেনি, কেন ট্রাম্প সাহেবকে এই জন্য আপনার ক্রেডিট দিতে হবে যে এই প্যালেস্টাইন একটা ছোট্ট দেশ, এই কত বছর ধরে যে মার হাতে গোনা যায় না, মার খেতে খেতে শেষ। একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা মেয়ে মরে যাওয়ার সময় ও একজন আঙ্কেলকে বলছে, আঙ্কেল, ও ফটো তুলতে যাচ্ছে, তাকে বলছে প্লিজ ডোন্ট টেক মাই পিকচার, কেন আমার মাথায় হেজাব নাই। এটা বলার পরেই সে মারা গেছে। তো এইসব দেশের যুদ্ধটা তো অন্তত বন্ধ হয়েছে ডোনাল্ড ট্রাম্প আসাতে। এখন তো আর ওইভাবে মারছে না, পাখির মতন প্যালেস্টাইনদের মারছে না। তো ডোনাল্ড ট্রাম্প দেশ দখল করতে যায়নি, এখানে হয়তো পজিটিভ ভাবে দেখবো আমরা, পজিটিভ ভাবে দেখবো, কেননা এখানে লাখো লাখো হাজার হাজার কোটি কোটি মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে ট্রাম্প। এটাও দেখতে হবে। ভেনেজুয়েলানরা মনে প্রাণে বিশ্বাস করে, আমার নেবার ভেনেজুয়েলান আছে, সে বলছে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, ব্রাভো ডোনাল্ড ট্রাম্প। এটাও পজিটিভ সাইড আছে আর কি। তো সব মিলেই আমরা আজকে খুবই ফলপ্রসূ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ডক্টর সেজান মাহমুদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই হাস্যরস দিয়েই বরং শেষ করি, এত সিরিয়াস বিষয় ছিল। আসলেও প্রযুক্তি সবসময় আমি বলি যে একটা খুব ভালো ধারালো স্কালপেল, ছুরি, এটা যদি একজন সার্জনের হাতে থাকে সেটা জীবন রক্ষা করে, ওটা যদি একজন খুনির হাতে যায় সেটা মানুষের জীবনকে হরণ করে। প্রযুক্তির ব্যাপারটা, প্রযুক্তি মানুষ কন্ট্রোল করে, সুতরাং মানুষের মস্তিষ্কে মানবিকতা, সভ্যতা এগুলো না থাকে, প্রযুক্তির ব্যবহার সেটা অন্যরকম হবে, এটা আমরা জানি। আর পৃথিবীতে এখন পর্যন্ত যত প্রযুক্তিগত ধ্বংসাত্মক অস্ত্র আছে তা দিয়ে সারা পৃথিবীর মানুষকে 10 বার মেরে ফেলা যায়, সেটাও আমরা জানি। এই মানে প্রতিযোগিতা বন্ধ হোক, এটা আমরা চাই মানব সভ্যতার জন্য চিন্তা করে। আর অন্যদিকে বলি যে পল ভাই যে নোবেল পুরস্কারটা নিতে চাচ্ছেন না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা নেয়ার জন্য কিন্তু খুব উদ্গ্রীব ছিলেন। এই যে এক কথা আমি মেনে নিলাম, তিনি যুদ্ধ বন্ধ করেছেন, এটা কিন্তু সত্যি। ইসরায়েল যে হারে যুদ্ধ করছিল এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে তাকে এনে হোয়াইট হাউসে বলে এটা না করলে কিন্তু হতো না, এই কৃতিত্ব তাকে দিতে হবে। এবং আজকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধেরও যদি বন্ধ হয় সেটা হতে হবে। তবে তিনি আমাদের ফিফা থেকে পিস পুরস্কার পেয়েছেন, যেটা পৃথিবীতে আর কখনো দেয়া হয়নি, তাকেই দেয়া হয়েছে। তো অ্যাটলিস্ট আমরা মনে করি যে এটা আমি হাস্যরস দিয়ে শেষ করছি এভাবে, কারণ হলো যে ভেনেজুয়েলা মানুষের মুক্তি হোক, স্বাধীনতা আসুক, এটা আমরা চাই। গণতান্ত্রিক পদ্ধতি সেটা একদিনে তৈরি হয় না, যেটা আমাদের বাংলাদেশেও এই একটা ব্যাপারে পল ভাইয়ের সাথে আমি একমত। একটা ব্যাপারে হয়েছি, তার মধ্যে এটাও আর একটা গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশেও যেটা হচ্ছে এটা গণতন্ত্র না, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার আসুক। তবে একটা জায়গায় আমি আবার পিন করে নিয়ে যেতে চাচ্ছি, সেটা হলো গণতন্ত্র ধর্মভিত্তিক দল দিয়ে গণতন্ত্র হয় না। সুতরাং আপনি যদি বলেন যে ইলেকশন হয়ে দল আসুক, ধর্মভিত্তিক দল আসুক, না, আমি বলবো তাহলে ওটা গণতন্ত্র না। কারণ আমি একদম প্রমাণ করে দিতে পারি থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি, যে ধর্ম ভিত্তিক দল গণতন্ত্রের কন্ট্রারি, গণতন্ত্রের অপোজিট, একদম মানে এক কথায় বলা যায়। এটা নিয়ে আমি যে কোনো মানুষের সাথে বিতর্ক করতে রাজি আছি। এইটুক পিন করা বাদ দিয়ে আর আমি সব কথা মেনে নিলাম যে আমাদের দেশেও আসলে গণতন্ত্র আসুক,
আমাদের দেশেও একটা চর্চা চলুক। এবং সত্যিকার অর্থেই যদি আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকশনের জন্য হোক বা অন্য কারণে হোক, যে দেশগুলো বিভিন্ন দেশে এই মারাত্মক, অস্ত্রের চেয়েও মারাত্মক ড্রাগ দিয়ে থাকে, আমাদের তরুণ সমাজকে নষ্ট করে, শেষ করে দেয়, এই চক্রটা বন্ধ হোক। এই একটা কারণে অন্তত আমি সাপোর্ট করে যাব। যদি এটা বন্ধ হয়, তা হবে আমাদের গণতন্ত্রেরও বিজয়। অসংখ্য ধন্যবাদ। ৩ জন সম্মানিত অতিথি ছিলেন। ৩ জনকেই আবারও নববর্ষের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। খুব সুন্দর বিশ্লেষণ করেছেন এবং দর্শকরা নিশ্চয়ই অনেক তথ্য উপাত্ত পেয়েছেন এই অনুষ্ঠান থেকে। কারণ আমি সবসময় চেষ্টা করি শুধু তর্কের খাতিরে তর্ক নয়, সেখানে যুক্তি থাকবে, সেখানে অন্যরকম মতামত থাকবে, যেটি থেকে আমরাও চিন্তার অন্যভাবে চিন্তা করতে পারি একটি ঘটনাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একই সাথে দর্শক আপনাদের প্রতিও কৃতজ্ঞতা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। কারণ দা নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি, একই সাথে রাজনীতির বিশ্লেষণও থাকে। তবে সবশেষে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে কোনো ঘটনারই পাল্টাপাল্টি যুক্তি এবং পক্ষে বিপক্ষে নানা মত থাকে। গোটা বিশ্ব জুড়ে আমেরিকার বিরুদ্ধে কিংবা আমেরিকার এই ঘটনাটিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে আসাকে কেন্দ্র করে যেভাবে তথ্য উপাত্ত কিংবা যেভাবে বিশ্লেষণ করা হচ্ছে, আমেরিকানরা কি সেভাবে ভাবে, আমেরিকানরা কি সেভাবে দেখে? সেটি যদি হতো তাহলে এই ঘটনার পরপরই ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ৩% বেড়ে যেত না, যেটি বিভিন্ন জরিপ বলছে। তার কারণটি হচ্ছে তার এই আগ্রাসনই বলি, গোটা বিশ্বের, আমেরিকার বাইরের বিশ্বের কথা অনুযায়ী যদি বলি, যে অপহরণই বলি, সেটিতে কিন্তু অনেক আমেরিকানই সমর্থন আছে। এটি কিন্তু আবার আরেকটি দিক, কারণ একটি ঘটনার একটি দিক থাকে, আরেকটি দিক থাকে। এটি আরেকটি দিকের আমি আমেরিকানরা কি ভাবছে সেই বিশ্লেষণটি করলাম। এবং আরেকটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, গ্লোবাল স্টেজে রাষ্ট্রগুলো যে আচরণ করে সেটি কিন্তু কোনোদিনও একটি কোনো কারণে হয় না। আপনি যদি শুধু তেল 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 বলেন যে তেলের জন্য, সেটি কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ। শুধুই কি তেলের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনা হয়েছে? শুধুই কি মাদকের জন্য? সেটি কিন্তু ভাববার বিষয়। তার কারণটি হচ্ছে পাওয়ার পলিটিক্সে নিজের যে আধিপত্য, নিজের যে শক্তির সামর্থ্য, সেটিও কিন্তু বড় বড় রাষ্ট্রগুলো অনেক সময় একটি ঘটনার মাধ্যমে সেটি দেখিয়ে থাকে। তার শক্তি কিংবা পাওয়ার পলিটিক্সে তার জায়গাটি কোথায় সেটি বোঝানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমি আবারও বলে রাখতে চাই, প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থ দ্বারা আচরণ নির্ধারিত হয়। সেটি অন্য দেশের মানুষগুলো যেভাবে ভাবছে, সেই দেশের অভ্যন্তরের মানুষগুলো কিন্তু অন্যভাবে ভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও আগামী বৃহস্পতিবার ঠিক রাত ৯টায়। এবং আপনাদেরও যদি কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু জানাতে পারেন।